আলোচ্য বিষয় হারিয়ে যাওয়া কালি কলম। এই প্রবন্ধটি লিখেছেন শ্রীপান্থ। শ্রীপান্থের পুরো নাম নিখিল সরকার। প্রবন্ধটি আমরা প্রথমেই পড়তে শুরু করব। কথাই বলে কালি কলম মন, লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এইভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবেই বিপদ। কলম কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতেই সেদিন দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস, সবাই বলেন লেখালেখির আপিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই, বলে আমি মুনশি। কাল গুণে বুঝিবা আজ আমারও তাই। এখানে লেখক আমার বলতে এখানে লেখক তার নিজের কথা বলছেন। তিনি খুব হতাশাগ্রস্ত যে বর্তমানে এই কলমের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। তার জন্য কি হচ্ছে যে লেখক খুব দুশ্চিন্তায় রয়েছেন যে কি করে তিনি এই একটা অফিসে এসে তিনি কলম ছাড়া কিভাবে কাজ করবেন। কারণ কলম তার কাছে ছাড়া কারো কাছে নেই। যদি তার কাছে কোনো রকমের কলমটি না আনতে তিনি ভুলে যান কিংবা না হারিয়ে যায়, তাহলে অন্য কেউ কিন্তু সেই কলম তাকে দিতে পারবে না। কারণ অন্য কারো কাছে রয়েছে গলা শুকনো মুখ ভোঁতা এক এক কলম, যেটা কিন্তু কোনো রকম ভাবে ব্যবহার করা সুখদায়ক নয়। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, কলম কারোর সঙ্গে কলম নেই, কারোর সঙ্গে কলম নেই কেন? এটা একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমি গ্রামের ছেলে, আমি বলতে লেখক এর কথা বলা হচ্ছে, নিখিল সরকার। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলায় অজপাড়া গায়ে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক? কলমের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন? নিজের ভাষায় লেখো। এটা কিন্তু 3 নম্বর আসতে পারে। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। এটা প্রশ্ন আসতে পারে, আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। কিভাবে কলম তৈরি করার প্রাচীন পদ্ধতি বা কলম তৈরি করার পদ্ধতি কেমন ছিল তা লেখো। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়েছিলেন, কলম শুধু সূচলে হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তার সঙ্গে তাই কেটে কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। আমরা নিশ্চয়ই কেউ আর এই কলা পাতাতে হোম টাস্ক করি না। আমরা এখন যা কিছু করি সমস্ত কিছু হাতাতে বা কম্পিউটারে। আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেলে দিতেন পড়ুয়াদের। তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরাও ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। তো এরপরে যে অনুচ্ছেদ দিয়ে আমরা দেখবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কালি তৈরি পদ্ধতি। কালি তৈরি পদ্ধতি লেখক কিভাবে বর্ণনা করেছেন, তা লেখক। তো এখানে বলা হচ্ছে যে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন
এই ছড়াটি কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং কালি তৈরির আম, বর্ণনা দিতে বললে কিন্তু এই ছড়াটি যা আছে তাই একদম A to Z ইনভার্টেড কমার মধ্যে কিন্তু বলতে হবে। তিল ত্রিফলা শিমুল ছালা ছাগদুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি মানে হচ্ছে কালি। আহ, সেই কালি কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু উঠবে না, বা সেটা থেকে কোনো রকম ভাবেই কালি উম, কালির অস্পষ্টতা দেখা যাবে না। আহ, তিল, আমরা জানি তিল ত্রিফলা শিমুল, শিমুলের ছাল, শিমুল গাছের ছাল, তিল যেটা হচ্ছে তৈলবীজ, আর ত্রিফলা এক ফল, এক জাতীয় ফল, সেই ফল নিয়ে ছাগলের দুধ দিয়ে লৌহ পাত্রে রেখে সেটা একসঙ্গে মিশিয়ে কিন্তু কালি তৈরি করা হয়, যেটা পাতা ছিঁড়ে গেলেও বা কাগজ ছিঁড়ে গেলেও কিন্তু কালি কখনোই উঠবে না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এত কিছু আয়োজন বলতে কিসের আয়োজনের কথা বলা হয়েছে? আমরা এই আয়োজন করতে পারবো না কেন? এটা এখান থেকে প্রশ্ন আসতে পারে। রচনাধর্মীয় প্রশ্ন আসতে পারে, আমরা আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আহ এই বক্তব্যের মধ্যে দিয়ে লেখকের মানসিকতা পরিচয় দাও। এটাও প্রশ্ন আসতে পারে রচনাধর্মী 5 নম্বরে। আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। এবার কি সহজ কালি তৈরি পদ্ধতিটাও কিন্তু আহ লিখতে হবে কালি তৈরি পদ্ধতি বললে। প্রাচীন কালি তৈরি পদ্ধতি এবং আহ সহজ কালি তৈরি পদ্ধতি মধ্যে পার্থক্যটাও কিন্তু এখানে বর্ণনা করতে হবে। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। লাউ পাতা কিন্তু দিয়ে ঘষতে হতো, কারণ লাউ পাতা খসখস হয় যাতে কালি সহজে উঠে যায়, এবং সেই কালিটাকে তুলে নিয়ে একটা পাথরের বাটিতে রেখে কিন্তু গুলতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। হরিতকি একটা এক ধরনের আহ ফল, যেটা হচ্ছে যে আহ, যেটাকে যেটা দিয়ে এই কালি তৈরি করতে কাজে লাগে, যেটা দেখতে অনেকটা একটু ছোট্ট কিন্তু লম্ব, এবং ওই সুপুরি হরিতকি এইগুলো কিন্তু ওই ওই একই রকমের, একই ছোট্ট আকারের, যেটা একটু লম্বা হয়, যেটা হচ্ছে ওই যে আমাদের ওই আহ, খেজুর হচ্ছে খেজুরের মতো কিছুটা, খেজুরের যে বীজ থাকে সেই বীজটার মতো কিছুটা দেখতে, কিন্তু হরিতকি একটু বড় ধরনের হয়। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে আতপ চাল কি করা হতো, চাল ভেজে সেই চালটাকে পুড়িয়ে আহ, বেটে ওতে মেশাতো। আবার এই জলে কিন্তু কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে সঙ্গে মেশালে আরো ভালো কালি পাওয়া যেত। সব ভালো করে মেশার পর একটা খুন্তি গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টগবগ করে ফুটতো। তারপর ন্যাংরায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির তৈরি দোয়াত। তাহলে মাটির তৈরি দোয়াতের কথা বলা হয়েছে। এখান থেকে বিকল্প প্রশ্ন উত্তর আসতে পারে যে দোয়াত কথার অর্থ কি? তখন বলতে হবে দোয়াত মানে মাটির দোয়াত। দোয়াত বলতে লেখক কিসের কথা বলেছেন? তাহলে বলতে হবে দোয়াত বলতে লেখক মাটির দোয়াতের কথা বলেছেন। প্রাবন্ধিক কিসের কথা বলেছেন? প্রাবন্ধিক বলেছেন বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি ঘরে তৈরি কালি আর কলাপাতা। বলতে গেলে এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এটা প্রশ্ন আসতে পারে যে এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে হয় কষ্ট বই কি। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। হয়তো সূচলো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি হয়তো ফিনিশ
ফিনিশ একটা হচ্ছে দ্বীপ, যে জায়গাটা সেখানকার অধিবাসীদেরকে বলা হয় ফিনিশীয়। সেই ফিনিশীয় হতাম আমি, বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার আর আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, অধীশ্বর কথার অর্থ হলো সেখানকার আহ, নেতা যদি হতাম, সেখানকার অধীশ্বর বা নেতা হতাম আমি, যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার ছিলেন একজন আহ, ইতিহাস জুলিয়াস সিজার, যার নাম আমরা ইতিহাসে দেখতে পাই। এবং তা হলেও আমরা শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। এখানটা প্রশ্ন আসতে পারে যে স্টাইলাস আসলে কি, বা ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি। তাহলে ব্রোঞ্জের শলাকার স্টাইলাস তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, জুলিয়াস সিজার হচ্ছে যে জুলিয়াস সিজার হচ্ছে শেক্সপিয়ারের লেখা একটি নাটক, যেখানে সিজার যে কলমটা দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, কাসকা হচ্ছে একটা চরিত্র, সিজার একটা চরিত্র, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনি হতেও পারে বই কি, চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাত্মেই শলাকা। তাই বাঁশের হোক, নলখাগড়াই হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক, এখনকার এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। আম, হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোয়। এখানে প্রশ্ন আসতে পারে যে খাগের কলম কোন পুজোয় দেখা যায়, সরস্বতী পুজো বা সরস্বতী পুজোর সময় ব্যবহার করা হয় কিসের কলম, এটা থেকেও খাগের কলম। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না, যার ইংরেজি নাম কুইল। কুইল এর আসল নাম কি, এটা আসতে পারে। বা কলম পালকের কলমের ইংরেজি নাম কি। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এখানে লর্ড কার্জন ছিলেন আহ উম, আহ, যেটা হচ্ছে যে আমরা আহ, একজন ভাইসরয়, যিনি যিনি কি করেছিলেন, ভারতবর্ষে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তৈলচিত্র জাতীয় হচ্ছে পুরোনো দিনের ছবি বা চিত্র, যেখানে কিন্তু বা কোনো একটা ছবি যেখানে পুরোনো দিনের সেখানকার তৈলচিত্র জাতীয় যে যে চিত্রের মধ্যে কিন্তু অনেকটা আহ পুরোনো দিনের ছবি ফুটে ওঠে, সেই ধরনের চিত্র। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি ছবি দেখা যায় সামনে তাদের। স্যার উইলিয়াম জোন্স, কেরি সাহেব, উইলিয়াম জোন্স, এরা কিন্তু ছিলেন 1800 শতকের আম, ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত ফোর্ট উইলিয়াম কলেজের ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের মাধ্যমে বাংলা গদ্যকে একটা বিরাট জায়গায় নিয়ে গিয়েছিলেন। এই সব মানুষগুলো মানুষগুলো ছবিতে দেখা যায়, তাদের সামনে দোয়াত গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। শার্পনার মানে হচ্ছে যেটা আমরা বলি রুল ছোলা বা পেন্সিল ছোলা, শার্পনার। তাদের রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে কলম তৈরি হলো, লেখো। এটাও 3 নম্বরে আসতে পারে। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই আজ কোথায় কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র কিসের কথা বলা হয়েছে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। কিছুকাল আগেও একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতা চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। কলকাতা চৌরঙ্গি একটা জায়গার নাম, যেখানে ফেরিওয়ালা গিজগিজ করছে। তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে, তাহলে চৌরঙ্গিতে যদি বলা হয় চৌরঙ্গির ফেরিওয়ালাদের সম্পর্কে লেখো, তাহলে সেখানে বলা হবে যে তারা প্রতি 3জন বিক্রেতার মধ্যে একজন কিন্তু কলম বিক্রি করে। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়।
এক হাতে 10 কলমধারী পেরোলে কিন্তু এখনো দেখা যায়। সস্তা চূড়ান্ত ফলে প্রত্যেকেরই পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাই এর কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, তাকেই আমরা দার্শনিক বলি। বা প্রাবন্ধিকের ভাষায় দার্শনিক কাকে বলা হয়, এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। এখান থেকে অপশন গুলো দিলে খুব সুন্দরভাবে অপশন গুলো তৈরি করা যাবে। যিনি যিনি কানে শলাকা গুঁজে দুনিয়া খোঁজেন, যিনি কলম কানে গুঁজে দুনিয়া খোঁজেন, যিনি আহ, কানে পালক গুঁজে দুনিয়া খোঁজেন। তাহলে আমাদের বলতে হবে কানে কলম গুঁজে দুনিয়া খোঁজে, এটাকে হবে উত্তর। ছেলেবেলায় একজন দ্বারকা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো থাকে সেই কলম। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে, অবশ্য সেটা ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বা বাসে যাতায়াতের ফল। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আহ, কেউ কেউ হয়তো তার চুলেও কিন্তু কলম যে কেউ গুজে রেখে দেন। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে হলো, দিদি আপনার খোঁপায় কলম। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু আমরা দেখেছি যে মহিলাদেরকেও কিন্তু ব্যবহার করতে দেখা যায় যে কোনো সুন্দর কলমকে কিন্তু তারা চুল প্রসাধনের কাজে কিন্তু ব্যবহার করে। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থে চিনি, গোপেতে রাজপুত। এই প্রবাদটি কিন্তু আমাদের আহ, যদি এই প্রবাদটি অর্থ আহ, বিশ্লেষণ করা, তাহলে কিন্তু এটা আমাদেরকে বলতে হবে যে কলম দিয়ে হয়তো কোনো পুরোনো মানুষকে যেমন চেনা যায়। কায়স্থ হচ্ছে এক ধরনের জাতি, যারা হচ্ছে যে কলম থাকবে তাদেরকে বলা হবে কায়স্থ জাতি। আর যাদের গোঁফ থাকবে বা গোঁফে রাজপুত চেনা যায়, রাজপুত জাতি যারা বীরত্বের প্রতীক, যারা হচ্ছে সকলকে আহ, রাজ রাজ্য শাসন করেন, এবং তারা হচ্ছে যাদের যাদের পোশাক পরিচ্ছদ থাকবে একদম আহ, রাজপুতের। এখন কলম বা গোঁফ কোনো কিছুতে আর বিশেষ কারণ নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। হ্যাঁ, এখন কিন্তু এই কলমের আর ব্যবহার বা গোঁফের আর ব্যবহার খুব কম। ব্যবহার দিয়ে কি চেনা যায় না এগুলোকে। যে কারো কাছে কলম আছে মানে যে সে কায়স্থ হবে তা নয়, বা কারো কাছে এইগুলো কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা, তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও পকেটে হলেও কলম এখন সর্বজনীন। কলম এখন সর্বজনীন কথার মধ্যে দিয়ে লেখকের অন্তর্নিহিত আহ, লেখক যে অন্তর্নিহিত সত্যের কথা বলেছেন তা বর্ণনা করো। এখানে বলতে এটা কিন্তু আসতে পারে। সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা? লক্ষ্য করা বিষয়, সস্তা বানানটি তালবেশ্বর দন্তের সহায়তা একা সস্তা। হুম এখন এতই সর্বভোগ্য হয়ে গেছে, সস্তা বানান আসলে দন্তের সহায়তা একা হয়। তালবেশ্বর ব্যবহারের মধ্যে দিয়ে কোথাও যেন শঙ্কা, এই ব্যাপারটাকে কলম এখন এতই আশঙ্কা তৈরি করেছে যে আমাদের কাছে এটি সহজলভ্য নয়। এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারও এখন আর কলম নিয়ে হাত চাপায় খেলা দেখায় না। কলম এখন তাদের কাছে অস্পৃশ্য। কলম তাদের কাছে অস্পৃশ্য, তাদের কাছে মানে কাদের কাছে বলা হয়েছে, এখান থেকে বলা হবে যে ওই পকেট মারদের কথা বলা হয়েছে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কে ঘটিয়েছিল, বা কারা ঘটিয়েছিল, কি কি ঘটিয়েছিল? ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। রবীন্দ্রনাথের দেওয়া কলমের নাম কি? রবীন্দ্রনাথ দেওয়া কলম, রবীন্দ্রনাথের নাম দেওয়া একটি কলমের নাম, রবীন্দ্রনাথের দেওয়া নাম দেওয়া এক কলম কি নামে পরিচিত, এটা আসতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শুনলেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী
সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনের মধ্যে বিক্রি করলেন, আর নয়, একটা বিহিত করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। বা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফাউন্টেন পেনের ইতিহাস বা জন্ম বৃত্তান্ত লেখো। বা ফাউন্টেন পেন গুলো টিকা আসতে পারে। হুম আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা। এখানে আমার বলতে লেখকের কথা বলা আছে, পাবন্দির কথা বলা আছে। দ্বিতীয় মহাযুদ্ধ। দ্বিতীয় মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। মহাযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশ কয়েক বছর পর ঘটনা, যে সময় কিন্তু একটা সমাজে কিন্তু সংকট তৈরি হয়েছিল। কলকাতা কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানে জানতে চাই কি কলম। ব্যাস ভাবার চাকা খেয়ে গেলাম। ব্যাস ভাবার চাকা, কিভাবে ভাবার চাকা খেয়েছিলেন লেখক পাবন্দিক। তিনি আওড়ে চলেছেন পার্কার, শেপার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটা কি দাম তার সঙ্গে তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেট অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম। কিন্তু পাইলট কলম এখান থেকে, পাইলট কলম কি ধরনের কলম? জাপানি, চীনা, না বিদেশি, না ঘরোয়া? এরকম করেও কিন্তু আসতে পারে। কিন্তু দারুণ এই বলে মুখ কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে নিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশ থেকে দাঁড় করানো একটা কার্ডবোর্ডের উপরে। সার্কাসে খেলোয়াড় যেমন এক জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসের ছুরি ছুটে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক ভঙ্গিটি ঠিক সেরকম। কিসের ভঙ্গির কথা বলা হয়েছে? সেরকম বলতে আহ, কার সঙ্গে তুলনা করা হয়েছে? আর এখান থেকেও প্রশ্ন আসতে পারে। সার্কাসের খেলায় একটি লোক শেষ পর্যন্ত অক্ষত থাকে। অক্ষত মানে একদম যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকে। আমাকেও অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, দু একশো। নিব বলতে ওই যে কলমের ডগায় যে এক ধরনের ছোট্ট একটা বল থাকে। ওই বলটায় কি হয় অনেক সময় আহ ধাক্কা লেগে বা আহ, বা কোনো কিছুতে জোর আঘাত লেগে কিন্তু সেই সেই বলটি কিন্তু বেরিয়ে যায়, যার ফলে কিন্তু নিবটি নষ্ট হয়ে যায়। তো এখানে কিন্তু লেখক সেই নিবের কথাই বলছেন, যেটা হচ্ছে কিন্তু ওই যে একদম আমরা দেখেছি যে এখন যে রিফিল গুলো পাওয়া যায়, সেই রিফিলের সামনের অংশটা যে একটা স্টিলের ছোট্ট অংশ যেটা থাকে, সেটাকে কিন্তু নিব বলা হয়। সেই নিবটা কিন্তু ঠিক আছে, কারণ নিবের কথা বলা হচ্ছে। দু অক্ষর তো লিখে দেখিয়ে দিলেন। আমি সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরে এসেছিলাম। পরে নামি দামি আরো নানা জাতের ফাউন্টেন পেন এসেছে, কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলট এ। ফাউন্টেন পেনের আরো এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় এর কথা বলা হচ্ছে। শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত কথাশিল্পী। তার এক বিখ্যাত একটি বইয়ের নাম হলো কয়লাকুঠির দেশে। তার বিখ্যাত একটি উপন্যাস কয়লাকুঠির দেশে তার একটি ছোট গল্প হতে পারে। একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবে। এক ডজন সমান 12টা, দু ডজন সমান 24টা। পারকারই ছিল বেশি। তাহলে শৈলজানন্দ সংগ্রহে কোন পেন সবচেয়ে বেশি ছিল? কিন্তু আসতে পারে এক নম্বরে, ঠিক আছে, পার্কার। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। শৈলজানন্দ এই নেশাতে পেয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আরো ছিল ফাউন্টেন পেনের নেশা। আহ, তার ছিল ফাউন্টেন পেনের নেশা, কিন্তু শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিল পার্কার পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। যদি বলে ফাউন্টেন পেন টিকা লেখো, তাহলে এগুলো সব লিখতে হবে যে ফাউন্টেন পেনের পেনের নাম ছিল আদিতে মানে প্রথম দিকে বা একদম প্রথমে রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকে উন্নত করে তৈরি করেছেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, কিন্তু দোহাত আর নিবের কলমের, বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই। শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পর কালি বানানো বন্ধ, তখন কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম। কালি ট্যাবলেট একটা আর দেখা যায় ছোট্ট ছোট্ট কালি ট্যাবলেটের আকারে কালির ট্যাবলেট পাওয়া যেত আগে, সেটাকে জলে গুলে কিন্তু ওই দোয়াতে কালি বানানো হতো। তো সেই কালির ট্যাবলেট বড়ি পাওয়া যেত। লাল নীল দু রকম বড়ি পাওয়া যেত। কেউ লাল লাল কালির জন্য লাল বড়ি,
নীল কালির জন্য নীল বড়ি কিন্তু কিনে ওই জলে গুললেই কিন্তু সেটা লেখা যেত, দোয়াতে কালিতে লেখা যেত। অবশ্য তৈরি কালি কলম অবশ্য তৈরি কালিও পাওয়া যেত, তৈরি কালি পাওয়া যেত দোয়াতে বা বোতলে, বোতলেও কিন্তু পাওয়া যেত, কিন্তু কালি লিকুইড আকারেও পাওয়া যেত। যেগুলো আমরা বিভিন্ন রকম কালির নাম পাই, তাদের বাহারি নাম কাজল, সুলেখা, এইসব। তো কয়েকটি ধরনের কালির নাম কি, তাহলে সেগুলো কিন্তু বলতে হবে কাজল, সুলেখা। সুলেখা কালিটি কিন্তু খুব রবীন্দ্রনাথের সময়ে খুব একটা বিখ্যাত কালি ছিল সুলেখা কালি। বিদেশি কালিও বিদেশি কালিও পাওয়া যেত, তবে প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সূচলো মুখের নিবের মতো সূচলো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের শিঙের নিবের, কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই, পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা সিংহের উম, নিবের মুখে বসানো থাকতো হিরে, এখানে হিরে বা হীরক এর কথা বলা হচ্ছে। ফাউন্টেন পেনে প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়িয়ে তা আরো দামি আর শক্তপোক্ত করা হতো, এইভাবে এইসব করে রকমারি চেহারায় সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো, দোয়াত আর কলমকে হটিয়ে দেওয়া হলো, মানে সেখান থেকে বিদায় দেওয়া হলো। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পুরো পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চি কলম, কাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিলে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখবার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। এক সময় লেখা হতো শুকনো এক সময় লেখা হতো এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপার, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। কিন্তু দোয়াত যে কত রকম হতে পারে, দোয়াতেরও কিন্তু এখান থেকে বলতে পারে যে দোয়াতে ইতিহাস সম্পর্কে লেখক যে বর্ণনা দিয়ে প্রবন্ধিক যে বর্ণনা দিয়েছেন সেগুলো লেখক। দোয়াত যে কত রকম হতে পারে তা না দেখলে বিশ্বাস করা সত্য। কাঁচের, কাঠ, গ্লাসের, পোর্সেলেইনের, শ্বেত পাথরের, জেডের, বিভিন্ন রকম দোয়াতের কথা বলা হয়েছে। তো উম, এগুলো কিন্তু আসতে পারে যে পাবন্দিক কত রকম দোয়াতের কথা বলেছেন। জেডের, পেতলের, ব্রোঞ্জের, ভেরাসিংহের, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়ির আশীর্বাদ করতে, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। এখন যেমন বলি বেঁচে বলতে থাকো, আমার ভগবান তোমার মঙ্গল করুক, কিন্তু এখন সেটার সময় কি বলতো, তোমার সোনার দোয়াত কলম হোক। বা সোনার দোয়াত কলম তৈরি, কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে এটা কিন্তু শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে কিন্তু প্রাবন্ধিক কিন্তু তিনি বিভিন্ন রকম দোয়াতের ইতিহাস জেনেছিলেন। সাহিত্য ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন এই যে দোয়াতে ছবি, কোনো কোনো জায়গায় ছবি বা তাতে কি, তাতে সেই দোয়াতের গায়ে যে লেখাগুলো থাকতো সেখান থেকেও কিন্তু নানা রকম সাহিত্যের ইতিহাসের বিভিন্ন চরিত্রকে সেখানে দেওয়া হতো। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই দোয়াতে কালিদি না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, একদম প্রাচীন কাল থেকে রামায়ণ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ইংরেজি সাহিত্যের দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এবং সংস্কৃত সাহিত্যে ভবভূতি, এরা সব কিন্তু রচনা লিখে গেছেন। হাই কোথায় গেল সেসব দিন, হাই কোথায় কিভাবে কোথায় তলিয়ে গেল সেসব দিনের কথা লেখকের আহ লেখকের আহ লেখকের আহ, কা- উম, হারিয়ে যাওয়া কালি কালাম প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ করো। এখন ফাউন্টেন পেন তা ক্রমে বুঝিবা যায়। বল এখন বল বা ডট পেন, এক রোগা লিখলিকে ডট পেন, এটাও টিকা আসতে পারে। এক রোগা লিখলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায়নি। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেন বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি মোট 700 রকম নিব রয়েছে, 700 রকম। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে কত রকমের নিবের কথা বলা হয়েছে বিদেশি কাগজে। 700 রকম নিবের কথা, যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফ তাদের জন্য, যারা বাংলাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যন্ত্র সকলের দাবি মেটাতে তৈরি কিভাবে। কালিকলম হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। হ্যাঁ, টাকার কুমিরদেরও খুশি করার ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য করা হয়েছে 2,500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। এটা প্রশ্ন আসতে পারে 1 পাউন্ড সময় কত টাকা, এমসিকিউ।
75, 76, 77, 78, চারটে অপশন দেবে, 75 টাকা। দামি বল পয়েন্ট ও পেন পয়েন্টও আছে বটে। আশ্চর্য, আজ সবই অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আর কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করেছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হতো কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইলো? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরায় আছে, কলমের দিনও কি ফুরালো? তাহলে আমরা বলতে পারি কলম তোমার দিন ফুরায় আছে। হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ ক্যালি তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, সাধারণ গৃহস্থ লিপিকদের ডেকে পুঁথি নকল করাতেন। আমরা জানি মধুসূদন দত্ত লাস্টের দিকে লিপিকর রেখে তিনি কিন্তু তার রচনাগুলো সামলেছেন। একসঙ্গে তিনি 5 থেকে 6 জনকে লিপিকার ডেকে তিনি একসঙ্গে তার বিভিন্ন রকম একসঙ্গে অনেকগুলো কাব্য রচনা করছেন। তো এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র এই লিপিকরদের জন্য। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনের যাকে বলে মুক্তের মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। আমরা জানি জীবনানন্দ দাশের হাতের লেখা খুব খারাপ ছিলেন, তার লেখা লিপিকর ছাড়া কেউ উদ্ধার করতে পারতো না। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। এটা এমসিকিউ প্রশ্ন হবে, কত টাকা? কিছু কাপড় আর মিঠাই, এক সাহেব লিখে গেছে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 19 শতকে কত আনায় কত অক্ষর লেখা যেত প্রশ্ন আসতে পারে। তবে পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী। কিভাবে কলমের চেয়ে কেন বলেছেন এটি? এটা প্রশ্ন আসতে পারে যে পাবন্দিক কেন কলমকে তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী বলেছেন। ফাউন্টেন পেনও হয়তো আবাসিক ইঙ্গিতে তাই বলতে চাই, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারল, কার্ট্রিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাস কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। তখন লেখকের পাবন্দিকে খুব ভালো লাগে, যখন এত পরিবর্তনের মধ্যে দিয়েও যে প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে তাকেই লেখকের ভালো লাগে, পাবন্দিকে ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালে অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একজন মাত্র। তিনি হলো অনন্তশঙ্কর রায়। অনন্তশঙ্কর কি করে লিখে গেছেন এর প্রশ্ন আসতে পারে। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, অন্যরাও সব প্রায় লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবেল কলমের মান বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় কিন্তু শেষ পর্যন্ত নিবেল কলমে বটপনে লিখেছিলেন। তার অনেক সুস্থ সুন্দর নেশা ছিল একটি, সেটি হলো লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কেনা জানা রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু তার হাতের লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি। কম্পিউটারে নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? এখানে কিন্তু যন্ত্রের সঙ্গে আমাদের শিল্পের একটা কিন্তু সাহিত্যের সঙ্গে যন্ত্রের বা এখানে বলা যেতে পারে যে যান্ত্রিকতার সঙ্গে, যেটা হচ্ছে যে সংঘাত, কিন্তু চিরদিনের সংঘাত, যে সংঘাত কিন্তু আমরা সাহিত্যের মধ্যে পাই। সাহিত্যের সঙ্গে যেখানে হচ্ছে মানুষের সঙ্গে যন্ত্রের যে দূর সম্পর্ক, সেটা কিন্তু এখানে লেখক পাবন্দিক আবার তুলে ধরেছেন। আমি কালিকে কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন ও বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি। কারণ এটা পাবন্দিক এটা লিখছেন বল পেন দিয়ে, তাই তিনি বলে নিচ্ছেন যে তিনি আত্মসমর্পণ করে বসে আছেন। মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, তুমি সবল তুমি দুর্বল, তুমি সবল আমি দুর্বল, তুমি সহজ আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, আমার
তোমার আমার সকলের প্রিয় কঙ্কবতী দণ্ডধর এই স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতে কলম হঠাৎ অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতে পরিণতি নাকি তার মৃত্যু। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সেই আঘাতে পরিণতি নাকি তার মৃত্যু, তার বলতে কার কথা বলা হয়েছে, সেই আঘাতটি কি, তার মৃত্যু হয়েছিল কেন? এখানে সবকিছুর উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যিনি বিখ্যাত কথাশিল্পী। তার রচিত কয়েকটি গল্প হলো ডমরুধর, কঙ্কাবতী ইত্যাদি। এবং তিনি তার তার লাস্ট তার তার মৃত্যু কিন্তু হয়েছিল এই কলমের নিবের কলমের নিবের দ্বারাই। তিনি অসাবধানতা বশত তার কিন্তু বুকে এই কলম গেঁথে গিয়ে ফুটে গিয়ে মারা যান। ধন্যবাদ।